ফেব্রুয়ারির মাঝামাঝিতে সংস্কার নিয়ে সংলাপ, প্রধান উপদেষ্টার কাছে 4 কমিশনের প্রতিবেদন। জুলাই আগস্ট বর্বরতার নতুন ভিডিও, এখনো খুঁজে পাওয়া যায়নি এক তরুণের মৃতদেহ। বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান, 2 দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক। অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার রায় বাতিল, খালাস পেলেন খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি। ট্রফিটি বাদ দেওয়ার প্রতিবাদ, আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে হামলায় বেশ কয়েকজন আহত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, জুলাই আগস্টের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বই একমাত্র বাহন, বললেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সরকার সংস্কার করতে চাই বলে জানিয়েছেন সরকারি উপদেষ্টারা। 4 সংস্কার কমিশনের রিপোর্ট জমার পর ব্রিফিংয়ে তারা বলেছেন, সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হবে। নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কার 2 সম্ভব হবে বলেও আশা তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমের মুখোমুখি সরকারের 3 উপদেষ্টা। বলেন, এ মাসের মধ্যেই 6 কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট চলে আসবে। সুপারিশ নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। তো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে, সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করব এবং বাস্তবায়নের চেষ্টা করব। এবছরের মাঝামাঝি নির্বাচন দাবি করেছে বিএনপি। এ ব্যাপারে সরাসরি মন্তব্য না করলেও আইন উপদেষ্টার আশা, প্রয়োজনীয় সংস্কারগুলো করে যেতে পারবে এই সরকার। রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে বিভিন্ন আইন রয়েছে, আর যুদ্ধাপরাধের দায়ে কোনো দলকে শাস্তি দেওয়া যেটা সংবিধানে রয়েছে। তো আমরা করিনি বা আমরা করব না সেরকম কোনো কথা না। আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো, সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কার 2 সম্ভব হবে বলেও আশা তাদের। আমাদের আশা আছে, এটা বিচারালয়ের বিষয়, আমাদের আশা আছে, আমাদের বিশ্বাস আছে, আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন 4 সংস্কার কমিশনের প্রধানরা। সে সময় প্রধান উপদেষ্টা বলেন, এটি এক ঐতিহাসিক মুহূর্ত। ইতিহাসের প্রবাহ থেকেই এই কমিশনগুলোর সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় 4টি সংস্কার কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফুররাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ একে একে তাদের প্রতিবেদন তুলে দেন প্রধান উপদেষ্টার হাতে। পরে তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে। এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা, সেটা কিভাবে আমরা করব সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। আজকের এই ঘটনা ইতিহাসের অংশ হয়ে থাকবে, কারণ ইতিহাসের প্রবাহ থেকেই এই কমিশনগুলোর সৃষ্টি বলেও উল্লেখ করেন তিনি। এই ধ্বংসপ্রাপ্ত জাতি হঠাৎ পুনরুত্থান হয়েছে, সেখান থেকে ইতিহাসের সৃষ্টি।
প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আগামীতে মতৈক্য প্রতিষ্ঠার জন্য যে আলোচনা হবে সেখানে কমিশনের সদস্যরাই নেতৃত্ব দেবেন। যে আলোচনা হবে সেই আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা মতৈক্য প্রতিষ্ঠার জন্য, যেহেতু আপনারাই তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন, কিভাবে স্বপ্ন তাদের স্বপ্ন আপনাদের স্বপ্ন একাকার হয়ে যাবে। নির্বাচনও এই চার্টারের একটা অংশ হবে। ঐক্যমতের নির্বাচন হবে, তা না হলে চার্টার হারিয়ে যাবে। কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন তারই একটা অংশ হবে, চার্টারের একটা অংশ হবে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে 4 সংস্কার কমিশন, যেখানে দেশের সাংবিধানিক নাম ও রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন, জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করা, সংসদের আসন 400-তে উন্নীত করা, সংসদের মেয়াদ 4 বছর, জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বয়স 25 থেকে 21 করা, পুলিশকে রাজনীতিকরণ না করা সহ বেশ কিছু মৌলিক পরিবর্তনের সুপারিশ করেছে কমিশনগুলো। শিউলি শবনমের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বুধবার সকালে প্রতিবেদন জমা দেয় নির্বাচন ব্যবস্থা, সংবিধান, পুলিশ ও দুর্নীতি দমন সংস্কার কমিশন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনগুলোর প্রধানরা। সংবিধান সংস্কার কমিশন প্রধান আলী রিয়াজ জানান, রাষ্ট্রের 4 মূলনীতির পরিবর্তে নতুন করে 5 মূলনীতি এবং দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। সবার অংশগ্রহণ নিশ্চিতে জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করারও সুপারিশ করা হয়। আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটা আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা বলছি বাংলাদেশ পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে। নারীর ক্ষমতায়ন সহ স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন করতে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বিশেষত নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে এবং তাদেরকে কার্যকর করার ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি এবং আমরা কয়েকটা আইনের খসড়া তৈরি করেছি এবং আরো 2-একটা তৈরি করার প্রক্রিয়া আছে। আমাদের একটু সময় দিতে হবে। সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার ঘোষণা করা সহ দুদককে শক্তিশালী করতে 47টি সুপারিশ দিয়েছে দুদক সংস্কার কমিশন। রাষ্ট্রীয় এবং আইনি ক্ষমতার অপব্যবহারের অন্যতম যে আইনি সক্ষমতার ঘাটতি বাংলাদেশে, সেটা হচ্ছে যে আমাদের দেশে কোনো স্বার্থের দ্বন্দ্ব নিরসন প্রতিকার আইন নাই। আমাদের এই ধরনের একটা আইন প্রণয়ন করতে হবে। আর পুলিশ সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে তাতে পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেয়া সহ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন মহিলা পুলিশের জন্য আমরা একটা ব্যবস্থা করতে চাচ্ছি যে প্রত্যেকটা থানাতে যেন মহিলাদের জন্য একটা ডেস্ক থাকে, সেখানে 24 ঘন্টার জন্য মহিলা একজন সাব ইন্সপেক্টর থাকেন। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে স্বল্প ও দীর্ঘমেয়াদে এসব সুপারিশ বাস্তবায়িত হতে পারে বলে মন্তব্য করেন তারা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কার কমিশনের প্রতিবেদনে এমপির সংখ্যা বাড়ানোকে বোঝা হিসেবে উল্লেখ করেছেন রাজনীতিক ও আইন বিশেষজ্ঞরা। সুশাসন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিবেচনায় নিয়ে প্রতিবেদন তৈরির পরামর্শ দেন তারা। আদিত্য মামুনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। সংস্কারকে প্রাধান্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কমিশনের রিপোর্ট পর্যবেক্ষণ করছে রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংবিধান, আইন, বিচার, নির্বাচন ও জনপ্রশাসন সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সংস্কারে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন চান এই আইন বিশেষজ্ঞ। পরিবর্তন করতে পারে। পৃথিবীর তো অন্যান্য দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় এবং নির্বাচিত জনপ্রতিনিধি যারা তারা হলো সংসদের মাধ্যমে তারা আইনের পরিবর্তন করেন বা সংবিধানের পরিবর্তন করেন। একই সাথে সংসদ নির্বাচন, এমনকি সংসদের কাঠামোতে যৌক্তিক মানদণ্ডের ভিত্তি জরুরি বলে মত এই রাজনীতিকের। আপনি তো আইন তৈরি করবেন,
তা আইন তৈরি করার জন্য সদস্য সংখ্যা বাড়ানোর দরকারটা কি? এমনি তো এমপিদের পেছনে অনেক ব্যয় হয়। তারপর আবার উচ্চ কক্ষর একটা বিধান পর্যালোচনা হচ্ছে, আলোচনা আছে, সেখানেও আপনার মানে উচ্চ কক্ষে লোকের আসবে। এই রাষ্ট্রের পক্ষে 400-500 ভিআইপি ভিভিআইপি মেনটেন করা বোঝা হবে। জনগণের অর্থের যেন অপচয় না হয় সে বিষয়ে তাগাদা এই আইন বিশেষজ্ঞের। আমাদের যে রাজনৈতিক দল আছে, বড় রাজনৈতিক দল, তাদের সাথে আলাপ আলোচনা ব্যতীত এবং তারা যদি এই সংস্কার যদি না করে, তাহলে আমি মনে করি যে এই সংস্কার পণ্ডশ্রম বা এই সংস্কার মূল্যহীন। এবং এই সরকারের পিছনে যে অর্থ ব্যয় হচ্ছে, এটা তো হচ্ছিল জনগণ প্রদত্ত করের অর্থ, এবং এই অর্থ হচ্ছে হলো যে অর্থের সঠিক ব্যবহার কিন্তু হচ্ছে না। নির্বাচন সংক্রান্ত কমিশন যেন মন্ত্রীদের নৈতিকতা যাচাইয়ের সুপারিশ দেয়, আরও দাবি জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। আমরা দেখতে চাই সুশাসন নিশ্চিত করার জন্য কি কি বিধান আছে, চুরি চামারি বন্ধ করার জন্য কি কি বিধান আছে। আমি মোর ইন্টারেস্টেড অ্যাবাউট টু নো যে আমাদের নির্বাচন কমিশন ভবিষ্যতে মন্ত্রীদের জন্য আপনার কোনো আচরণ বিধি রেখেছে কিনা। সর্বোপরি গুণগত সংস্কারকেই জনগণ প্রাধান্য দেবে বলে মনে করেন সবাই। সংশোধিত সংবিধান আপনার পরবর্তী যারা ক্ষমতাসীন হবে তারা মানবে কিনা, এ ব্যাপারে তো জনমনে প্রশ্ন রয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের ভয়াবহ বর্বরতার নতুন ভিডিও প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট ITJP। এতে 5 অগাস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন যাত্রাবাড়ি ও গাজীপুরে কিভাবে নিরস্ত্র বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে পুলিশ, তার দৃশ্য রয়েছে। 2 ঘটনায় 20 জনকে হত্যা করা হয়। এর মধ্যে 20 বছরের তরুণ হৃদয়ের মৃতদেহ এখনও খুঁজে পায়নি স্বজনরা। অনুসন্ধান বলছে সহিংসতায় নিহতের সংখ্যা পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। 5 আগস্ট 2024 গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে পুরো দেশ তখন উল্লাসে ব্যস্ত। গাজীপুরে উত্তেজিত জনতা পুলিশ স্টেশনের সামনে একটি গাড়িতে আগুন দেয়। সময় তখন প্রায় বিকেল 5টা। অস্ত্র নিয়ে থানা থেকে বের হয়ে আসে পুলিশের একটি দল, সরাসরি গুলি ছুড়ে জনতাকে লক্ষ্য করে। এর 22 মিনিট পর পাশেই একটি গলিতে দেখা যায় এক তরুণকে ধরে ফেলেছে পুলিশের দলটি। অস্ত্র তাক করে ঘিরে ধরে তাকে। এরপর একজন পুলিশ সরাসরি তার মুখে গুলি করে। ওই তরুণ মাটিতে লুটিয়ে পড়লেও তখনও জ্ঞান ছিল। 2 জন পুলিশ তাকে টেনে হাসপাতালের সামনে দিয়ে থানার কাছে নিয়ে যায়। এরপর আর দেখা মেলেনি ওই তরুণের। অনুসন্ধানে জানা যায় 20 বছর বয়সী ওই তরুণের নাম মোহাম্মদ হৃদয়। পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাতো সে। এখনও তার মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে স্বজনরা। পরের ঘটনাটি যাত্রাবাড়ির। দুপুর 2টার দিকে যাত্রাবাড়ির থানার সামনে জড়ো হওয়া ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করে পুলিশ। কয়েক মিনিট পর দেখা যায় একজন কর্মকর্তা বের হয়ে এসে জনতার দিকে গ্রেনেড নিক্ষেপ করে। মাটিতে লুটিয়ে পড়া আহত ব্যক্তিকে রাইফেলের বাট দিয়ে আঘাত করে। আরেক ব্যক্তি কনক্রিটের স্তম্ভের আড়ালে লুকোনোর চেষ্টা করেও বাঁচতে পারেননি। কাছ থেকে বেশ কয়েকবার গুলি করা হয় তাকে। ITJPর বিশ্লেষণ বলছে এ ঘটনায় কমপক্ষে 19 জন নিহত বা আহত হয়েছে। এসব ভিডিওতে স্পষ্ট কোনো হুমকি ছাড়াই নিরস্ত্র জনতাকে গুলি করে পুলিশ। জুলাই আগস্টে ছাত্র জনতার হত্যার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা কতখানি সম্ভব তা নিয়ে কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক। I met with the prosecutor from the International Criminal Tribunal and was really reassured by the fact that he's taking these cases very seriously. কথা বলেন শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া নিয়েও। They are quite clear that in terms of their law they can conduct such a trial in absentia. টিউলিপ এসব হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধিতা করেননি, পুরোটা সময় নীরব ছিলেন বলে জানান। Have you heard Tulip acknowledge the atrocities that have taken place? জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে 1500 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তবে ITJP বলছে এই সংখ্যা আরও বেশি হবে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান। এ বিষয়ে দুই দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এ কথা জানিয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে ছিল। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক জোরদার হচ্ছে। আফসানা নীলা ডেস্ক রিপোর্ট। রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার PSO লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। শেখ হাসিনার শাসনামলের 15 বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হল। ISPR এর বিবৃতিতে জানা যায়, বৈঠকে দুই কর্মকর্তা একমত হন বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ এবং বহিঃশক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। এছাড়া প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা ও অংশীদারিত্বের মাত্রা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, দুই দেশের প্রতিরক্ষা বাহিনী সহযোগিতাপূর্ণ পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা সম্ভব। আর বাংলাদেশের PSO লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান বলেন, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের সাহসের পরিচয় দিয়েছে। ভারত ঘেঁষা হাসিনার পতনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের মধ্যে কয়েকবার বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি ও বাণিজ্যিক জাহাজ চলাচল 71 সালের পর ফের শুরু হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জিয়ার ফার্নেস ট্রাস্ট মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ 6 জন। নিম্ন আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে এ রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ। মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসাপরায়ণ বলে রায়ে উল্লেখ করেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করেছেন বলে প্রতিক্রিয়া জানান খালেদা জিয়ার আইনজীবীরা। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে এই মামলায় খালেদা জিয়ার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ মামলার অপর 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি 6 আসামিকে 2 কোটি 10 লাখ টাকা করে জরিমানা করা হয়। হাইকোর্টে আপিল করলে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করা হয়। 2 বছর 1 মাস 17 দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন। এ সময়ে একাধিকবার জামিন চেয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরলেও জামিন পাননি বিএনপি নেত্রী। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলার ভার নিয়ে কারাগারে যেতে হয়েছিল তাকে। আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। সাজা হওয়ার 6.5 বছর পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 10 বছরের সাজা স্থগিত করে আপিলের অনুমতি দেন। পরে 4 দিন শুনানি শেষে রায় দেন আপিল বিভাগ। নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। এ রায়ে সন্তুষ্ট খালেদা জিয়ার আইনজীবীরা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপি চেয়ারপারসনকে হয়রানি করা হয়েছে বলে মন্তব্য করেন তারা। আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন। এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না, এবং এই রায় একটি ঐতিহাসিক রায়। এদিকে রায়ের পর প্রতিক্রিয়া জানান দুদকের আইনজীবী। বলেন, খালেদা জিয়ার মামলা শুরুতেই বাতিলযোগ্য ছিল। প্রথম কথা ইন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, সেকেন্ড কথা মিস অ্যাপ্রোপ্রিয়েশন থাকতে হবে, থার্ড কথা কনভার্সন থাকতে হবে, ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু করতে হবে। এর কোনোটাই হয়নি। সবশেষ করোনা মহামারী জটিল আকার ধারণ করলে 2020 সালের 25 মার্চ নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। বর্তমানে খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্রদের মিছিলে হামলা ও গুলির অভিযোগে এবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়,
সাইমা ওয়াজেদ পুতুল সহ 124 জনকে আসামি করা হয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন বিএনপি নেতা তাহমুল ইসলাম। কিশোরগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর এখন পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় 11টি সহ জেলায় প্রায় অর্ধশত মামলা হয়েছে। তবে প্রথমবারের মতো আসামি হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মামলায় শেখ হাসিনাকে 1 নম্বর, শেখ রেহানাকে 2 নম্বর ও আব্দুল হামিদকে করা হয়েছে 3 নম্বর আসামি। এজাহার দায়ের করার পরে আমরা নিয়মিত মামলা রুজু করি। এই মামলাতে 124 জন আসামি এবং সাবেক রাষ্ট্রপতি নামও আছে, ওনার কোনো পদবি নেই। মামলাটি তদন্তাধীন। এজাহারে বলা হয়, আসামিরা ছাত্র জনতার আন্দোলন দমন করতে গণহত্যার পরিকল্পনা করে। কিশোরগঞ্জেও আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দেন তারা। 4 আগস্ট কিশোরগঞ্জের স্টেশন রোড এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলিতে মামলার বাদী তহমুল ইসলামও আহত হন। তিনি বলেন, চিকিৎসাধীন থাকায় মামলা করতে দেরি হয়েছে। আমি আন্দোলনে গৌরঙ্গাবাজারে আমি গুলিবিদ্ধ হয়েছি, টিয়ার গ্যাস এগুলো আমি আহত হয়েছি। তারপরে অনেক দিন যাবত আমি চিকিৎসা নিয়েছিলাম। তারপর আমি 4 তারিখে ঘটনার উপর ভিত্তি করে আমি থানার মাধ্যমে আমি একটা মামলা করলাম। এ মামলায় আরো 200 থেকে 250 অজ্ঞাত জনকে আসামি করা হয়েছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে 2 পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে হাতাহাতি ও হামলা হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ 5 দফা দাবিতে সকালে এনসিটিভি ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠন। অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আরেকটি দল পাঠ্য বইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিভির সামনে কর্মসূচি পালন করতে যায়। 2 সংগঠন এনসিটিভির সামনে গেলে 2 পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ 2 পক্ষকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয়। বেলা 1টার দিকে কিছু সময় পর আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আশাদের ওপর হামলা হয়। এতে নারী সহ বেশ কয়েকজন আহত হয়। দুর্নীতির অভিযোগে পদত্যাগের পরও টিউলিপ সিদ্দিকের পক্ষেই সাফাই গাইছে ডাউনিং স্ট্রিট। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন, টিউলিপের জন্য খোলা রেখেছেন তার দরজা। স্যার লরি ম্যাগনাসের স্বাধীন তদন্তে টিউলিপের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের কোনো প্রমাণ না পেলেও বাংলাদেশে শেখ হাসিনা সহ তার পরিবারের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে সতর্ক করা হয়। তবে এবার এমপি পদ থেকে টিউলিপকে সরানোর দাবি তুলেছে বিরোধীরা। এদিকে টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়েছেন লেবার পার্টির এমপি এমা রেনল্ডস। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নতুন অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। মাত্র 1 দিন আগে পদত্যাগ প্রশ্ন এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত ওই পথেই হাঁটতে হয় যুক্তরাজ্যে আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে থাকা মন্ত্রী টিউলিপ। জুলাই আগস্ট ঘটনার ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বই হলো তার একমাত্র বাহন বলে মন্তব্য করেছেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি
তাজনুভা মাহবুব সালাম। হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণঅভ্যুত্থানের নামে বইটি সেই ইতিহাস পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি। গত 15 বছরে বিচার বঞ্চিত মানুষের জন্য আগামী দিনগুলোতে কাজ করার কথাও জানান তিনি। সকালে সুপ্রিম কোর্টে বইমেলা পরিদর্শন করে এসব কথা জানান তাজনুভা মাহবুব সালাম। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। প্রতি বছরের মতো গত 5 জানুয়ারি সুপ্রিম কোর্টের বার ভবনের নিচতলায় শুরু হয় বইমেলা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই বইমেলার উদ্বোধন করেন। বুধবার সুপ্রিম কোর্টে বইমেলা পরিদর্শনে যান 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাজনুভা মাহবুব সালাম। বইমেলায় ঘুরতে গিয়ে তাজনুভা জানান, আইন নিয়ে পড়াশোনা করায় আইন আদালত নিয়ে রয়েছে তার শ্রদ্ধা ও ভালোবাসা। আমার কথা, যে সরকারি আসুক, কোর্টের কাজ কোর্ট করবে। এখানে যেটা রং রাইটই হওয়া উচিত। এখানে হস্তক্ষেপ না করাটাই আমি মনে করি সবার জন্য ভালো। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক করেন। এরপর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ও মেরিটাইম ল এর উপর ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি সুইডেন থেকে এলএলএম পাশ করেন। বর্তমানে দ্য ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি। ভবিষ্যতে বিচারপ্রার্থী জনগণের জন্য কাজ করার আশা প্রকাশ করেন তিনি। এখানে আসতে পেরে আসলে আমার অনেক ভালো লাগছে, বিকজ বিং এ লয়ার এই জায়গাটা আমার জন্য স্পেশাল। লাইক আফটার কামিং ফ্রম লন্ডন আমি আসলে ইনভলভ হয়ে গেছিলাম আমার বিজনেসে, বাট ইনশাল্লাহ আইনের সাথে কাজ করতে চাই, কাজ করব। দেশের যে মানুষ যে আস্থার জায়গা এটা নিয়ে কাজ করতে চাই খুব ভালোভাবে। বর্তমানে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত থাকা তাজনুভা বলেন, বইমেলায় সর্বোচ্চ বিক্রি হওয়া হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণ অভ্যুত্থান নামে বইটি সেই ইতিহাস পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরেছে। থ্যাংক ইউ দিতে চাই মেহেদি হাসান তালিম, বিকজ হি হ্যাজ রিটেন অল দি ডিটেলস হিয়ার, যে ওখানে কখন কী হচ্ছিল। এবং আমার যেটা মনে হচ্ছে উনি যেভাবে লিখেছেন এটা আসলে টোটাল সিনারিওর উপরে লেখা হয়েছে, এবং হি ওয়াজ দেয়ার, এবং পয়েন্ট লেখা যেটা যে রায় হচ্ছিল অ্যান্ড এভরিথিং। সো এইটা আসলে ভেরি ইম্পর্ট্যান্ট। এই বইটা সবার পড়া উচিত। আমাদের জেনারেশন বলেন বা সামনে যারা আসবে সবার এটা জানতে হবে। বইটির লেখক জানান, একটি রায়কে কেন্দ্র করে ছোট আকারে শুরু হওয়া আন্দোলন কিভাবে গণ অভ্যুত্থানের রূপ নেয় তা ধারাবাহিকভাবে তুলে ধরেছেন তিনি। গণ অভ্যুত্থানের রূপ নিল সেই ধারাবাহিক কর্মসূচিগুলো এবং অন্দরমহলের অনেক চাঞ্চল্যকর ঘটনা, যেগুলো সাধারণত কোনো পত্রিকাতে আসেনি এবং কেউ জানেও না। আমি যেহেতু এই আদালতে অনেক দিন ধরে আমি কাভার করি, সেইখান থেকে আমি এই তথ্যগুলো তুলে এনেছি এই বইতে। বইমেলায় 32টি স্টলে জনস্বার্থ, বছরের গুরুত্বপূর্ণ রায়সহ বেশ কিছু বই রয়েছে যার সুবিধা নিতে পারে আইনজীবীরা। প্রতি মুহূর্তে যেই ঘটনা প্রবাহগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে বেশ কিছু বই এখানে দেখলাম, এবং আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো তো অবশ্যই ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। বইমেলার বিক্রেতারাও জানান, বই কিনতে আইনজীবী ছাড়াও আসছেন অন্য পেশার মানুষজন। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। টানা মূল্যস্ফীতির সাথে নতুন করে ভ্যাট, সংসার চালাতে হিমশিম সাধারণ মানুষের। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। আলোচিত ছাগল কাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানের 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। তার রিমান্ড আবেদনের শুনানি হবে রোববার। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা থেকে মতিউর রহমান ও লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ছাগল কাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি গ্রেপ্তারের খবরে স্বস্তি ফিরেছে নরসিংদী রায়পুরায়। দুর্নীতিবাজি দম্পতির বিচার দাবি করেন সাধারণ মানুষ। নরসিংদী, গাজীপুর ও ভালুকা প্রতিনিধি সহায়তায় সমর ইসলামের ডেস্ক রিপোর্ট। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ লাকি। প্রভাব খাটিয়ে জেলা আওয়ামী লীগের পদও বাগিয়ে নেন।
দুর্নীতি অপকর্মে গড়ে তোলেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। রায়পুরায় মানুষের জমি দখল করে নিজের নামে ওয়ান্ডার পার্ক নির্মাণ করেন লাকি। সে সময় লাকির দাপটে সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না। তাদের গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেন নরসিংদীর মানুষ। 50 জনের মতো মানুষ খুন করছে এবং রায়পুরাবাসীকে নির্যাতিত অপহৃত করে অপমান অপদস্থ করছে। বিশেষ করে আপনাদের সাংবাদিকরা সে একবার এই অকথ্য ভাষায় গালাগালি করছে। উনি অবৈধভাবে অনেক মানুষের জায়গা নিয়ে উনি তাদেরকে টাকা না দিয়ে পার্ক গঠন করছে এবং এই পার্কে অসামাজিক কাজ হইতো। আমরা রায়পুরাবাসী কোনো প্রতিবাদ করলে আমাদেরকে জেল জুলুম খাটতে হয়েছে। মতিউর ও তার স্ত্রীর নামে গাজীপুরের পুবাইলে রয়েছে অত্যাধুনিক একটি রিসোর্ট। আপন ভুবন নামের ওই রিসোর্টে স্থানীয়দের কাজ করার কোনো সুযোগ ছিল না। মালিক আগে এলাকানি আর ওনার হাজবেন্ডের নাম হচ্ছে মতিউর রহমান। এলাকার মানুষ কাজ করতে পারে না, সবার বাইরের নিজস্ব লোকাই না চাকরি করে সব। ময়মনসিংহের ভালুকাতেও রয়েছে এই দম্পতির হাজার কোটি টাকার শতবিঘা জমি। রয়েছে গ্লোবাল শুজ নামে একটি জুতার কারখানা। ভালুকায় কিভাবে করলো, কেন স্থানীয় প্রশাসন তখন নজরদারিতে আনলেন না, এটাই আমার জিজ্ঞাসা। এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই দুর্নীতিবাজদের। ফ্যাসিস্টের দোসর লাকি ও তার দুর্নীতিবাজ স্বামী মতিউরের দৃষ্টান্তমূলক শাস্তি চান সাধারণ মানুষ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এমনিতে গত কয়েক বছর ধরে টানা মূল্যস্ফীতির চাপ, তার উপর অর্থ বছরের মাঝামাঝি এসে শতাধিক পণ্যে নতুন করে ভ্যাট আরোপ, সব মিলিয়ে অসহায় মানুষের বোবা কান্নার গুঙানি। সেই সব মানুষের কথা তুলে ধরেছেন মাহিলা ইসলাম। দিনমজুর মোহাম্মদ আলী মুটের কাজ করে 5 সদস্য সংসার চালাতে হয় তাকে। 1 বছরের ব্যবধানে আলীর কাঁধে 1.5 লাখ টাকার দেনার বোঝা। 400-500 টাকা 400 টাকা সংসার চলতো, এখন লাগে এই জায়গাতে 800-1000, এও সংসার চলে না। প্রতি মাসে 2000, 10,000, 8,000, 7,000, 5,000 ভর্তুকি লাগে। স্বামীহারা এই পোশাক শ্রমিকের পক্ষে একমাত্র সন্তানের জন্য পড়াশোনার খরচটা জোগাতে হিমশিম অবস্থা। যদি গার্মেন্টস কোম্পানি ভালো হয় অবশ্যই ঠিকমতো স্যালারি দেয়, স্যালারি দিলে কোনো রকম চলে যায়। হারামাস দোকান বাকি খাইলে দেখা যায় মাস শেষে ওইটা থাকে না। আমার ছেলেটা আগে লেখাপড়া করতো, এখন করে না। আমার ছেলেটার ওর মামারা চালায়। জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামে উবার ড্রাইভার কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী সবার জীবনই এখন নাভিশ্বাস। হায় হুতাশ ছাড়া তাদের জীবনে এখন যেন আর কোনো সম্বল নেই। বাজারে ঘুরলেই তো সবকিছুই আর কি এলোমেলো লাগে আর কি। সরকারি বেতন ছিল বা অন্য যে কাজকাম ছিল তো ওগুলার তো বাড়ে নাই, বেতন ভাতা বা কোনো কাজকামে কোনো অগ্রগতি নেই। বছরের মাঝামাঝি এসে আচমকা শতাধিক পণ্যের উপর বাড়তি ভ্যাট চাপিয়ে দেয়ায় বেড়েছে শুধু মানুষের অসহায়ত্ব। 5 আগস্টের বিপ্লবের পরের যে অবস্থান, এই অবস্থানটা আমাদের জন্য খুব কঠিন একটা ফেস করতেছে। যেখানে আমাদের এখন নিজেরা চলতে আমাদের না বিশ্বাস, সেখানে ব্যাড ট্যাক্স। তাদের সবার একটাই কথা, বর্তমান সরকার জনগণের সরকার হয়ে থাকলে সাধারণ মানুষের কথা কেন ভাবছে না? মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। পঞ্চাশ বছরে পদার্পণ করল পরিবার পরিকল্পনা ভিত্তিক প্রতিষ্ঠান এসএমসি লিমিটেড। এ উপলক্ষে এসএমসির কার্যালয়ে মতবিনিময়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আরও নিত্য নতুন কর্মসূচির মাধ্যমে মা শিশু কিশোরদের সেবা দিয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসির চেয়ারম্যান ওয়ালিউল রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। কাল শুরু বিপিএল এর চট্টগ্রাম পর্ব। পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট করল রাজশাহী।